ভুতুড়ে হাসির অ্যাডভেঞ্চার। শনি, রবি ও সোম পরপর 3 দিন ছুটি। আমরা 4 বন্ধু, আমি, সুখেন, অনিল আর রবিন এমন সুযোগ পেলে বেরিয়ে পড়ি, এমনকি পুরীও ঘুরে আসি। আসলে এইসব ছোটোখাটো ভ্রমণ আমাদের জীবনে টনিকের মতো কাজ করে। নতুন উদ্যমে আবার কাজে লেগে পড়ি। এবার ঠিক করলাম কাছাকাছি কোথাও যাব। জায়গা ঠিক হলো। হাওড়া থেকে ট্রেনে ঘন্টা 2.5, তারপর স্টেশন থেকে বাসে 45 মিনিট। পশ্চিমবঙ্গ সরকার ওখানে একটা ডিয়ার পার্ক করেছে। অনেকখানি জায়গা নিয়ে শাল, মহুয়া, পলাশ ইত্যাদি আরও সব গাছের বন। সেটাকেই সংরক্ষিত করে নানান জাতের হরিণ, ময়ূর আর কত রকম পাখির আশ্রয়স্থল হয়ে উঠেছে জায়গাটা, তা ওখানে না গেলে বোঝাই যায় না। প্রকৃতি আর পশু পাখির যেন রঙের সমাহার। ওই পার্কের কাছেই একটা সরকারি গেস্ট হাউস আছে। যাঁরা ওখানে বেড়াতে গিয়ে 2-1 রাত কাটাতে চান তাদের জন্যই থাকার ব্যবস্থা। আমরা পর্যটন বিভাগের সদর দপ্তর থেকে আগে অনুমতি নিয়েছিলাম, নইলে জায়গা পেতাম না, অসুবিধায় পড়তে হতো। শনি, রবি হই হই করে কেটে গেল। আমাদের মতো আরও অনেকে বেড়াতে এসেছেন, সপরিবারেও এসেছেন কেউ কেউ। তবে সবাই রাতে থাকবেন না, ফিরে যাবেন। গেস্ট হাউসের জায়গাও নেই। কাছে একটা হোটেলও আছে, সেখানেও কিছু পর্যটক আশ্রয় নিয়েছেন। সোমবার সকাল থেকেই বৃষ্টি নামল, কখনো টিপটিপ, আবার কখনো জোরে। সারাটা দিন গেস্ট হাউসেই কাটাতে হলো। দিনটাই মাটি। মঙ্গলবার খুব ভোরে বেরিয়ে 7টার ট্রেন ধরব। হাওড়ায় পৌঁছে সোজা আপিসে হাজিরা দেব, এই ছিল পরিকল্পনা। মাঝখান থেকে একটা দিন নষ্ট হলো। ঘুমিয়ে তাস খেলে দিনটা কাটল। সন্ধেবেলা আমরা 4 জন ঘরে বসে গল্প করছিলাম। গেস্ট হাউসের বেয়ারা চায়ের সঙ্গে মুড়ি, গরম গরম ফুলুরি আর আলুর চপ দিয়ে গেছে। বলে গেছে রাত্রিরে খিচুড়ি হবে, সঙ্গে তোপসে মাছ আর ডিম ভাজা। বাদলা রাতে দারুণ জমবে। বৃষ্টি হঠাৎ ঝেঁপে নামল। আলো কমে গেল, ভোল্টেজ ফল করেছে। অনিল একটা আলুর চপে কামড় দিয়ে বলল, এমন পরিবেশে ভূতের গল্প বেশ জমে, কি বল? কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। তেলে ভাজার পাত্রটা দেখতে দেখতে খালি হয়ে গেল। তারপরই সুখেন বলল, আমি একবার খুব ভয় পেয়েছিলাম জানিস, সেটা যদি তোমরা শুনতে চাও তো বলতে পারি। সোমবার সকাল থেকেই বৃষ্টি নামল, কখনো টিপটিপ, আবার কখনো জোরে। সারাটা দিন গেস্ট হাউসেই কাটাতে হলো। দিনটাই মাটি। মঙ্গলবার খুব ভোরে বেরিয়ে 7টার ট্রেন ধরব। হাওড়ায় পৌঁছে সোজা আপিসে হাজিরা দেব, এই ছিল পরিকল্পনা। মাঝখান থেকে একটা দিন নষ্ট হলো। ঘুমিয়ে তাস খেলে দিনটা কাটল। সন্ধেবেলা আমরা 4 জন ঘরে বসে গল্প করছিলাম। গেস্ট হাউসের বেয়ারা চায়ের সঙ্গে মুড়ি, গরম গরম ফুলুরি আর আলুর চপ দিয়ে গেছে। বলে গেছে রাত্রিরে খিচুড়ি হবে, সঙ্গে তোপসে মাছ আর ডিম ভাজা। বাদলা রাতে দারুণ জমবে। বৃষ্টি হঠাৎ ঝেঁপে নামল। আলো কমে গেল, ভোল্টেজ ফল করেছে। অনিল একটা আলুর চপে কামড় দিয়ে বলল, এমন পরিবেশে ভূতের গল্প বেশ জমে, কি বল? কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। তেলে ভাজার পাত্রটা দেখতে দেখতে খালি হয়ে গেল। তারপরই সুখেন বলল, আমি একবার খুব ভয় পেয়েছিলাম জানিস, সেটা যদি তোমরা শুনতে চাও তো বলতে পারি। সুখেন খুব সাহসী, যে কোনো সংকটেও এগিয়ে যাবেই। এ নিয়ে ওর সঙ্গে আমাদের কয়েকবার মনান্তরও ঘটেছে। তাই ওর কথা শুনে আমরা বেশ
অবাকই হলাম। রবিনী বলল, ঠিক আছে, তোর ভয় পাওয়ার ঘটনাটাই শুনি। হ্যাঁ, অসম সাহসী সুখেন একবার ভয় পেয়েছিল, শুনেই আনন্দ হচ্ছে। সুখেন ওর খোঁচাটা হেসে হজম করল, তারপর শুরু করল, আমি সেবার বিয়ে পরীক্ষা দিয়ে দেশের বাড়িতে গেছি। তোরা তো জানিস, মেদিনীপুরের এক গ্রামে আমাদের বাড়ি, শহর থেকে অনেকটা দূরে। আমাদের জমি জমা কম নয়, ধানের ক্ষেত, আলুর ক্ষেত, মরশুমি ফসলের ক্ষেত সব আলাদা। এসব কাজের জন্য লোকজনও আছে, তাছাড়া পুকুরও আছে দুটো। তবে কি বলছি, শুধু এই ক্ষেত খামারই নয়, ওই পুকুরে মাছের চাষও হয়। আমাদের বাড়ি অবশ্যই পাকা নয়, মানে পাকা দালান নেই, তবে আগে খড়ের চাল ছিল, এখন টিনের চাল। আমাদের গ্রামে আমি প্রথম কলকাতায় এসে হোস্টেলে থেকে কলেজে পড়াশুনো করেছিলাম। আমি বাড়ি আসায় সকলের খুব আনন্দ হলো। পুকুরের টাটকা মাছ, বাড়ির গরুর দুধের ক্ষীর, পায়েস, ছানার মিষ্টি খেয়ে কয়েকটা দিন বেশ আনন্দে কেটে গেল। একে আমি বিয়ে পরীক্ষা দিয়েছি, তার উপর আমার বাবা ছিলেন ভাইদের মধ্যে সবার বড়, আর আমি তাদের প্রথম সন্তান। তাই বাড়িতেই শুধু নয়, গ্রামেও আমার একটা আলাদা মর্যাদা ছিল। স্বীকার করতে লজ্জা নেই, এই অবস্থাটা আমি পুরোপুরি উপভোগ করতাম। নিজেকে একজন কেউকেটা মনে হতো। আসলে আমার বয়সটাই ছিল তার জন্যে দায়ী। আমি ঠিক করেছিলাম পরীক্ষার ফল বেরোবার কয়েকদিন আগে কলকাতায় ফিরে যাব। তোমরা চিরকাল শহরে থেকেছ, তাই গ্রামের মানুষের জীবনযাত্রা সম্পর্কে তোমাদের ধারণা তেমন নেই। ওখানে প্রায় সবাই সবার চেনা, দাদা, খুড়ো, এমন সব পাতানো সম্পর্ক সবাইকে যেন আপন করে নিয়েছে। তাছাড়া আমাদের কয়েক পুরুষের বাস ওখানে, বর্ধিষ্ণু পরিবার, তাই প্রভাব প্রতিপত্তিও কম নয়। আমাকে প্রায় এ বাড়ি ও বাড়ি নেমন্তন্ন রক্ষা করতে যেতে হতো। ছোটবেলাতে ওখানে কাটিয়েছি, বন্ধুবান্ধবও কম ছিল না, তারাই বা ছাড়বে কেন। এদিকে যাওয়ার দিন এগিয়ে আসতে লাগলো। সেদিন রাত্রিরে আমার এক পুরনো বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল। খাওয়া দাওয়া গল্প গুজবে বেশ রাত হয়ে গেল। তাছাড়া আমাদের কয়েক পুরুষের বাস ওখানে, বর্ধিষ্ণু পরিবার, তাই প্রভাব প্রতিপত্তিও কম নয়। আমাকে প্রায় এ বাড়ি ও বাড়ি নেমন্তন্ন রক্ষা করতে যেতে হতো। ছোটবেলাতে ওখানে কাটিয়েছি, বন্ধুবান্ধবও কম ছিল না, তারাই বা ছাড়বে কেন। এদিকে যাওয়ার দিন এগিয়ে আসতে লাগলো। সেদিন রাত্রিরে আমার এক পুরনো বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল। খাওয়া দাওয়া গল্প গুজবে বেশ রাত হয়ে গেল। গ্রামের রাতে ওই 9টা-10টার পরেই অনেকটা নিস্তব্ধ হয়ে যায়। আমি একা একা ফিরব, তাই বন্ধু আমাকে খানিকটা পথ এগিয়ে দিতে চাইল। ওদের বাড়িটা ছিল আমাদের গ্রামের অন্য প্রান্তে। আমি ওকে নিরস্ত করলাম। আকাশে ঝলমল করছে চাঁদ, আমার কোনো অসুবিধে হবে না, চোর ডাকাতের ভয় তো নেই। রবিনের দিকে তাকিয়ে সুখেন মৃদু হেসে বলল, একটু আগে তুমি আমার সাহস নিয়ে খোঁচা দিয়েছিলে। তা ছোটবেলা থেকেই আমি ডাকাবুকো ছিলাম, আর সে কারণে গ্রামের ছেলেরা আমাকে ওদের দলনেতা বলে মেনে নিয়েছিল। আর যখনকার কথা বলছি, তখন আমার বয়স তো সবে 20 পেরিয়েছে। ভয় ডর বলে কিচ্ছু ছিল না। তবে ওদের উঠোন থেকে আমি শক্ত একটা শুকনো গাছের ডাল কুড়িয়ে নিয়েছিলাম, লাঠির কাজ করবে। পথে যদি শেয়াল কি ভাম সামনে এসে পড়ে, ওটা কাজে লাগবে। আমি হাঁটা দিলাম। রাস্তা শুনশান, চাঁদের আলোয় দিব্যি সব দেখা যায়, কোনো অসুবিধে হচ্ছিল না। একবার কাছেই কয়েকটা শেয়াল ডেকে উঠল। আমি লগুড়টা শক্ত মুঠিতে চেপে ধরলাম। আমি পথ সংক্ষেপ করার জন্য মেটো পথ ধরেছিলাম।
একটা আলের ওপর দিয়ে হাঁটছিলাম। আল তোমরা বোধহয় দেখোনি। একজনের ধানের ক্ষেতের সঙ্গে আরেকজনের যাতে মিশে না যায় তাই মাটি একটু উঁচু করে জমির সীমানার জন্য এই আল। পরপর জমির সীমানা ঘেঁষে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চলে গেছে। একজন মানুষ কোনো মতে তার ওপর দিয়ে হাঁটতে পারে। একেবারে হঠাৎ আমি চমকে উঠলাম। আমার থেকে খানিকটা দূরে ওই আলের ওপর সাদা কাপড় পরা একটা বউ গলা বুক পর্যন্ত ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে যেন একটু দুলছে, ঠিক যেন লজ্জাবতী কলা বউ। সাহসী বলে আমার গর্ব ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার বুকের ভেতরটা কেমন যেন লাপাতে শুরু করলো। থম মেরে দাঁড়িয়ে পড়লাম। এত রাত্রিরে এই নির্জন প্রান্তরে বউটা কি করছে? অত বড় একটা ঘোমটা দিয়েই বা দাঁড়িয়ে আছে কেন? তখনই মনে হলো পেতনি টেতনি নয় তো। শুনেছিলাম রাত্রিরে ছোট ছেলে মেয়েদের একা পেলে পেতনিরা তাদের রক্ত চুষে খায়। আমি অবশ্যই ছোটটি নই, সবে যৌবনে পা দিয়েছি, তবে একা তো বটে। ওই আল ছেড়ে অন্য পথে যেতে হলে আমাকে অনেক ঘুরে যেতে হবে, কারণ আমার দুপাশে ধানের ক্ষেত। ধানের চারাগুলো বড় হয়েছে আর বেশ ঘন। তাদের ভেতর দিয়ে পথ করে যাওয়া সম্ভব নয়। এখন উপায় একটাই, আমাকে এগিয়ে যেতে হবে। ঠিক তখনই শ্বেত বসনা বউটি আবার যেন দুলে উঠল। আমার মনে হলো যেন হাত ছানি দিয়ে আমাকে ডাকলো। সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। কতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। তারপর আস্তে আস্তে আমার সাহস ফিরে এলো। এই গ্রামে আমার বয়সী সবাই আমাকে মানে। কলকাতার কলেজ থেকে এবার আমি বিএ পরীক্ষা দিয়েছি। এত সহজে আমার ভেঙে পড়লে চলবে না। পেতনি হোক কি ডাইনি হোক, ওর মুখোমুখি আমায় হতেই হবে। শুকনো লম্বা গাছের ডালটা ডান হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে আমি গুটি গুটি হাঁটা দিলাম। মুখে রাম নাম জপতে ভুললাম না। যতই এগোই মনে হয় সাদা মূর্তিটা যেন আরো দুলছে। বোধহয় আমাকে কাছে পেয়ে রক্ত চুষে খাবে, তাই আনন্দে ওরা তর সইছে না। আমি এবার লাঠিটা দু হাতে চেপে মাথার ওপর তুলে ধরলাম। কাছে গিয়েই ওর মাথায় মারব, আমাকে ধরবার সুযোগ দেব না। তখন আমার মনের মধ্যে কত সব উদ্ভট চিন্তা যে হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না। ওটার কাছাকাছি এসেই আমি হতভম্ব হয়ে পড়লাম। কোথায় ঘোমটা টানা সাদা কাপড় পরা বউ? একটা কলা গাছ, আলের ঠিক পাশেই একটা বড় পাতা আধখানা ভেঙে নুয়ে পড়েছে। সেইটাকেই আমি ভেবেছিলাম ঘোমটা। গাছটার ওপর জ্যোৎস্নার আলো পড়ে দূর থেকে সাদা মনে হচ্ছিল, ঠিক যেন সাদা কাপড় পরা একটা বউ, আর নুয়ে পড়া কলা পাতাটা বুক পর্যন্ত টানা ঘোমটা। কয়েক মুহূর্ত আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। আমার বুকের ভেতরটা শান্ত হয়ে আসছে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে সব কিছু। আমি কিন্তু নিজেকে সংবরণ করতে পারলাম না। ওই নির্জন প্রান্তরে ধানের ক্ষেতের আলোর ওপর দাঁড়িয়ে আমি হাসতে লাগলাম। সে হাসি যেন আর থামেই না। সুখেন ওর কাহিনী শেষ করল। বেয়ারা এসে বলল, রাত্রিরের খাবার দেওয়া হয়েছে। গরম খিচুড়ি, তার মধ্যে বড় বড় আলু, সঙ্গে তোপসে মাছ আর ডিম ভাজা। একটু ঘিও ছড়িয়ে দেওয়া হয়েছে খিচুড়িতে। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে।